2026 সালের এই নতুন বছরে এসে যারা 12 থেকে 13,000 টাকা রেঞ্জের মধ্যে নিজের জন্য অথবা ফ্যামিলির কাউকে গিফট করার জন্য ঝামেলাবিহীন একটা অফিসিয়াল স্মার্টফোন কিনতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু অনার রিসেন্টলি লঞ্চ করে ফেললো এই X5C অফিসিয়াল স্মার্টফোনটা, যার 464 GB কিন্তু আপনারা বাংলাদেশ মার্কেটে এই মুহূর্তে পাচ্ছেন 12,999 টাকা। তো এই বাজেট রেঞ্জের মধ্যে আসলে এই অফিসিয়াল স্মার্টফোনটা আপনার জন্য অথবা কাউকে গিফট করার জন্য কেমন হবে সেটাই জানাবো আমরা আজকের এই ভিডিওর মধ্যে। তাছাড়া ঈদের আগে যদি আপনারা অনারের এই ফোনটা কিনেন তাহলে কিন্তু এক্সক্লুসিভ কিছু গিফট পাবেন, যার মধ্যে বাংলাদেশ থেকে আপনারা জর্ডান যাওয়ার সুযোগ পেতে পারেন। এছাড়া ঢাকা টু কক্সবাজারের এয়ার টিকিট, স্মার্ট টিভি, হোম থিয়েটার, এয়ার ফ্রেশনার সহ আরও এক্সক্লুসিভ অনেক গিফট রয়েছে তাদের পক্ষ থেকে। সো যে কোনো একটা কিন্তু আপনিও জিতে যেতে পারেন। শুরুতেই ডিজাইনের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে কোনো একটা বড় ভাইয়ের দিকে তাকিয়ে আসলে এর ডিজাইনটা বিল্ড করা হয়েছে। সো ওভারঅল দেখতে কিন্তু ভাই খারাপ লাগে না, এই বাজেট রেঞ্জের ফোন হিসেবে এটা যথেষ্ট ভালো। তাছাড়া এইটার পেছনে একটা ডিফারেন্ট টেক্সচার রয়েছে যেটা কিন্তু খুব সুন্দর লাগে, আবার আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন। আদারওয়াইজ ফুল বডি কিন্তু এখানে পলিকার্বনেট বা প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে। এই বাজেটে অ্যাজ ইউজুয়াল আমরা এটাই পেয়ে থাকি। তাছাড়া ফোনটার একটা ভালো দিক রয়েছে, সেটা হচ্ছে বিলুপ্ত হয়ে যাওয়ার পথে 3.5mm জ্যাকটা কিন্তু রয়েছে। সো এই জিনিসটা সবারই কাজে লাগে, বিশেষ করে যারা এই বাজেটের ফোনগুলো কিনেন, অনেক বেশি ফোনে কথা বলেন বা গান শুনেন, মুভি দেখেন, কন্টেন্ট এক্সপেরিয়েন্স করেন, তারা কিন্তু তারের হেডফোনটা বেশি প্রেফার করেন কম বাজেটে ভালো সাউন্ড বা ওভারঅল সবকিছুর জন্য। তো সেদিক থেকে 3.5mm জ্যাকটা ডেফিনেটলি প্লাস পয়েন্ট। তাছাড়া সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে এবং সিঙ্গেল বটম ফায়ার স্পিকার ব্যবহার করা হয়েছে, তবে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। সবকিছু মিলিয়ে বাজেট অনুযায়ী কিন্তু কোনো কিছুই খুব একটা মিসিং বলবো না, তবে ডুয়েল স্টেরিও স্পিকার থাকলে আরেকটু বেটার হতো। এর সিম কার্ড ট্রের মধ্যেও ভালো একটা পজিটিভ দিক রয়েছে, যেখানে কিন্তু আপনারা দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ড ব্যবহার করার সুযোগ পাবেন। যেহেতু ফোনটা 64GB ভ্যারিয়েন্টে আপনারা অ্যাভেলেবেল পাবেন, সেক্ষেত্রে অনেকেরই কিন্তু স্টোরেজ নিয়ে একটু ঝামেলা হতে পারে। সো তাদের জন্য কিন্তু এটার মেমোরি কার্ড ব্যবহার করার অপশনটা একদমই ওপেন রয়েছে। ডিসপ্লে সেগমেন্টে আসলে ফোনটাতে রয়েছে একটা 6.74 ইঞ্চির TFT LCD প্যানেল, যাতে কিন্তু 90 হার্জের হাই রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে এবং এটা একটা এইচডি প্যানেল। ব্রাইটনেসের কথা বললে আমরা এটা ইনডোর আউটডোর সব জায়গাতে ব্যবহার করেছি। ব্রাইটনেস জনিত তেমন কোনো ইস্যুতে পড়তে হয়নি, যথেষ্ট ব্রাইট রয়েছে এই ডিসপ্লেটা। তবে হ্যাঁ, ডিরেক্টলি সানলাইটে কিছুটা স্ট্রাগল করতে হতে পারে এর কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স নিয়ে। আদারওয়াইজ এটা দিয়ে কিন্তু আপনারা ইউটিউবে ফুল এইচডি কন্টেন্ট দেখতে পারবেন একদম ইজিলি, এবং TFT ডিসপ্লে হওয়া সত্ত্বেও এটা ডিসপ্লে কোয়ালিটি কিন্তু বাজেট ওয়াইজ যথেষ্ট ভালো রয়েছে এবং 90 হার্জ রিফ্রেশ রেট মিলে স্মুথনেসও আমরা যথেষ্ট ভালোই পেয়েছি। তবে যেটা হয়তো অনেকের খুব একটা ভালো লাগবে না, তা হচ্ছে এই 2026 সালে এসেও এর ওয়াটার ড্রপ নচ এবং নিচের বেজেল বা চিন এরিয়াটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে। এই দিকগুলো আপনি যদি স্যাক্রিফাইস করতে পারেন তাহলে এই ডিসপ্লেটা যথেষ্ট স্ট্যান্ডার্ড এক্সপিরিয়েন্স আপনাকে দিয়ে থাকবে। রিসেন্টলি অনারের সফটওয়্যার এক্সপিরিয়েন্সও কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি। এর আগে আমরা X9D, X7D, X6C এই ফোনগুলো কিন্তু রিভিউ করেছি। তো সেদিক থেকে আমরা কিন্তু অনারের ফোনগুলোর যে ইউআই সেটা যথেষ্ট ভালো দেখতে পেয়েছি এবং এইটাও তার ব্যতিক্রম নয়। এখানে কিন্তু আপনারা Android 15 আউট অফ দ্য বক্স এবং macOS 9 এর সাপোর্ট পাচ্ছেন। সবকিছু মিলিয়ে তেমন একটা এক্সট্রা ব্লোটওয়্যার আপনারা দেখতে পাবেন না, এবং যেগুলো আছে দু একটা ওগুলো কিন্তু আপনারা ইজিলি আনস্টল করে দিতে পারেন। খুব একটা বাগ ভাল্লুকের দেখা আমরা পাইনি, আদারওয়াইজ আটকা কোনো অ্যাড ট্যাড চলে আসে না। সো এদিক থেকে আপনি যথেষ্ট সেফ পজিশনে থাকবেন এর ইউআই ব্যবহার করে। পারফরমেন্স সেগমেন্টে ফোনটাতে কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ডিটি রাখা হয়েছে, যেখানে আপনারা এই বাজেটের অন্যান্য ফোনগুলোর দিকে যদি দেখেন সেখানে আনঅফিশিয়াল ফোনগুলোতে কিন্তু আপনারা টাইগার সিরিজের প্রসেসরগুলো দেখতে পারেন, বাট এইটাতে আনফরচুনেটলি বা ফরচুনেটলি যাই হোক, মিডিয়াটেকের G81 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারের একটা অক্টাকোর প্রসেসর। তার সাথে সাথে এখানে 4GB র্যাম ব্যবহার করা হয়েছে, 64GB স্টোরেজ তো বলেছি। তো সেদিক থেকে আমরা এই ফোনটার পারফরমেন্স কিন্তু এই বাজেটের অন্যান্য ফোনের সাথে তুলনা করলে যথেষ্ট ভালো পেয়েছি। G81 কিন্তু একটা যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের প্রসেসর, যা কিন্তু আমরা অনেক 15 থেকে 20,000 টাকার ফোনেও দেখতে পেয়েছি। তো সেদিক থেকে 13,000 টাকার এই ফোনটায় আমরা যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করব এই ফোনের পারফরমেন্স। সেখানে আপনারা রেগুলার লাইফের যেই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করবেন এই টাইপের একটা ফোন কিনে, যেমন হচ্ছে আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এছাড়াও ইউটিউব, গুগল ক্রোম থেকে শুরু করে এই টাইপের বড় বড় যেসব অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারে। তেমন ল্যাগ, ফ্রেম ড্রপ বা খুব স্লো হয়ে যাওয়ার কোনো প্রবলেম আমরা দেখিনি। তার পাশাপাশি যদি আপনারা চান বাই এনি চান্স দিন শেষে আপনার টাইম পাসের জন্য কিন্তু টুকটাক লাইট ওয়েট যে গেমগুলো রয়েছে সেগুলো এটা দিয়ে ইজিলি প্লে করতে পারবেন। লাইক আমরা যদি একটু ফ্রি ফায়ারের কথাই বলি, সেটা কিন্তু আপনার এটা হায়ার FPS-এ একদম স্মুথলি প্লে করা যায়, তেমন কোনো ল্যাগ, ফ্রেম ড্রপের দেখা আমরা পাইনি। তাছাড়া ছোটোখাটো গেমগুলো ইজিলি প্লে করতে পারবেন। অবশেষে ফোনটার ক্যামেরা সেগমেন্টে আসলে এখানে আপনারা অনেকগুলো ডিজাইন দেখতে পেলেও মেইনলি ইউজফুল একটা লেন্সই পাবেন, যেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর। সেক্ষেত্রে আমরা আউটডোরে এটা দিয়ে বেশ কিছু ছবি তুলেছি। এই বাজেটের একটা ফোন হিসেবে আমরা আসলে মেমোরি ক্যাপচার করার জন্য যতটুকু ডিটেল, শার্পনেস
ব্রাইটনেস বা ওভারঅল কালার সবকিছু আশা করি এইটা ততটুকু সার্ভ করতে ডেফিনেটলি পারছে আমি মনে করি। প্রথমত ডেলাইট ছবির কথা বললে আমরা খুব একটা ওভার স্যাচুরেটেড ওভার বুস্টেড কালার দেখতে পাইনি, কালারে যথেষ্ট ব্যালেন্স আমরা দেখতে পেয়েছি। তার সাথে সাথে এক্সপোজার এবং ডাইনামিক রেঞ্জ ম্যানেজ করতে গিয়ে একটু হিমশিম খেয়ে যায় এই ফোনটা। আদারওয়াইজ ছবির কোয়ালিটি কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল, ডিটেলও মোটামুটি ভালো ছিল যদি ভালো লাইট থাকে তাহলে। এছাড়া ভালো ব্যাপার হচ্ছে আমার কাছে লেগেছে যে এই ফোনের পোর্ট্রেট রয়েছে এবং পোর্ট্রেটটা যথেষ্ট ইউজফুল আমি মনে করছি। মেন ছবির থেকে আমার কিছু কিছু জায়গায় এর পোর্ট্রেটটা বেশ ভালো লেগেছে, সেখানে যথেষ্ট ভালো ছবি তোলে, ব্যাকগ্রাউন্ড ব্লারটাও ঠিকঠাক রয়েছে, মানে ইউজফুল ছবি পাওয়া যায়। তবে হ্যাঁ, ছবিগুলো একটু স্মুথ করে, এই বাজেটের একটা ফোন হিসেবে এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল মেনে নিতে হবে। সবশেষের 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, এটা মেগাপিক্সেল ওয়াইজ কম মনে হলেও মোটামুটি আপনাকে টুকটাক মেমোরি ক্যাপচার করার জন্য যতটুকু দরকার বা দিন শেষে সোশ্যাল মিডিয়াতে ভিডিও কলিং এর জন্য যতটুকু দরকার ততটুকু সার্ভ করতে পারবে, সেখানে আমরা খুব একটা প্রবলেম দেখতে পাই নাই। একটু স্মুথ করে বা ফেসটাকে একটু ব্রাইট করে, এই আর কি। ভিডিওর কথা আসলে এই বাজেটের ফোন কিনে আসলে কেউই ভিডিওর চিন্তা করেন না, তারপরেও আপনারা 1080p 30 fps এর সাপোর্ট পাবেন এর ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা বোথ, এবং সেখানে আপনারা অলমোস্ট মেমোরি ক্যাপচার করার জন্য যতটুকু দরকার ততটুকু কোয়ালিটি এটা থেকে পেয়ে যাবেন। ব্যাটারি হিসেবে ফোনটার মধ্যে ব্যবহার করা হয়েছে 5260 mAh এর ব্যাটারি এবং বক্সের মধ্যেই থাকছে 15 ওয়াটের অ্যাডাপ্টার এবং কেবল। এই জিনিসটা বেশ প্লাস পয়েন্ট, কারণ যেখানে এখন লাখ লাখ টাকার ফোনগুলোর মধ্যেও বক্সে কিন্তু কোনো রকম আপনারা চার্জার বা কেবল কিছুই পান না, সেক্ষেত্রে এই টাইপের যে ফোনগুলো রয়েছে সেখানে আসলে বক্সের মধ্যে চার্জার দিয়ে দিচ্ছে, এই বিষয়টা বেশ পজিটিভ একটা বিষয়। তো সেদিক থেকে এই ফোনটা মোটামুটি যদি আপনি একটু টাইম নিয়ে চার্জ করে ফেলতে পারেন তাহলে ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ এইখানে আসলে যে এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে বা যে প্রসেসর ব্যবহার করা হয়েছে বা আদার্স যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট পাওয়ার কম খায়। তো সেই ক্ষেত্রে এই ব্যাটারি থেকেও আপনারা কিন্তু হিউজ পরিমাণের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো সেদিক থেকে বলতে গেলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে এই ফোনটা কিনে কোনো রকম কোনো ইস্যুতে পড়তে হবে না। সর্বশেষে কানেক্টিভিটির কথা আসলে এটাতে আমরা সিম, মোবাইল ডাটা অথবা ওয়াইফাই কোনো কিছুই ব্যবহার করে তেমন কোনো রকমই প্রবলেম পাইনি, সব দিক থেকে সবকিছু ঠিকঠাক রয়েছে। এবার আসি কনক্লুশনে, এই ফোনটা কি আপনার 13,000 টাকার মধ্যে নিজের অথবা কাউকে গিফট করার জন্য কেনা উচিত হবে কিনা? প্রথমত আমি বলবো যে এইটা আপনার নিজেকেই জিজ্ঞেস করা উচিত যে আপনি কি একটা অফিসিয়াল ফোন কিনতে চান নাকি আনঅফিসিয়াল। অনেকেই রয়েছে যারা আনঅফিসিয়ালের ঝামেলায় যেতে চান না, একদম রিলায়েবল অফিসিয়াল একটা ফোন কিনতে চান। সো তাদের কথা বিবেচনা করলে 13,000 টাকায় ডেফিনেটলি এটা একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ আমি বলবো। সেখানে আপনারা যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে স্ট্যান্ডার্ড ক্যামেরা এবং পারফরমেন্স যথেষ্ট ভালো পাবেন, যেটা কিন্তু আপনি আগামী 2-3 বছর ইজিলি ব্যবহার করতে পারবেন। কারণ এই বাজেটের ফোনগুলো বাকি জায়গায় ভালো থাকলেও আমরা দেখি যে পারফরমেন্সে গিয়ে একদমই অবস্থা খারাপ, যার জন্য ওই ফোনগুলো দিয়ে কিন্তু লং রানে আসলে স্টে করা যায় না। সেদিক থেকে আসলে এটার যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে আমি বলবো যে আপনি ইজিলি 2-3 বছর এই ফোনটাকে ব্যবহার করে ফেলতে পারবেন। সো সব দিক থেকে আমার কাছে কিন্তু অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস হিসেবে এটা যথেষ্ট ভালো লেগেছে। বাকি ডিসিশন এখন আপনার উপরে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত খোদা হাফেজ।